প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মোহাম্মদ জাকির হোসেনের এক্সপেরিমেন্টাল ও ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস প্রদর্শনী হারমোনি অফ হিলিং। প্রদর্শনী চলবে 29 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মহিউদ্দিন আহমেদের একক শিল্পকর্ম প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। তুই একটু কাজ করতো ঝেনকে ডাক। তোর জেনিফেনি রাখতো। শোন, আমার তো কুফার দিন শেষ। এতদিন জানতাম আমাদের ব্যাচের মধ্যে আমিই কুফা। এখন আমি জানি আমি কুফা না, কুফা হইল তুই। কুফা আমি? কি বলছিস তুই? না, আমি জানি শুনে বলতেছি। এতদিন আমি কুফাই ছিলাম। বন্ধু বান্ধবের সবার বিয়ে হয়ে গেছে, সবার বাচ্চা কাচ্চা এসএসসি পরীক্ষা দিতেছে, দেখা হইলেই বলতো তুই কুফা কুফা। হ্যাঁ, এখন আর আমার কেউ কুফা বলবে না, কারণ বিয়েটা আমার ঠিক হয়ে গেছে। এখন কুফা বলবে তোরে, কুফা। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। ভুবন মোহন রূপ তোমারে, ভুবন মোহন রূপ তোমারে, দেখলে প্রাণ জুড়ায়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। আমার বাড়ি আয় রে বন্ধু, আমার বাড়ি আয়। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। কিরে টুলু, তুই থাকস কই? ভাই কাজে ব্যস্ত ছিলাম ভাই। বস্তিতে যাইতে পারি না, দূরে থাকি। আর দূরে থাকলে তো অনেক কিছু ঝামেলা পোহাইতে হয় আর কি। তুই বস্তিতে থাকস না কেন? কি তা কইম ভাইয়া, আমরা তো এই বস্তির ডনে ছিলাম। পরে বাইরে থেকে একটা ফুলায় আমরা এত মুরাইছে কুত্তার মতো, আমরা মান সম্মান আর কিছু রইল না ভাইয়া। কে মারছে? তুই আমারে ক, চল দেখি ওর কত পাওয়ার আছে, দেখাই চল। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী মোহাম্মদ জাকির হোসেনের এক্সপেরিমেন্টাল ও ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস প্রদর্শনী হারমোনি অফ হিলিং। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি শিল্পী মোহাম্মদ জাকির হোসেন। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেমনটা দর্শককে বলছিলাম, এখনই আজ থেকে শুরু হচ্ছে হারমোনি অফ হিলিং এই শিরোনামে একটি প্রদর্শনী, যেটা আলিয়াস প্রসেসে চলবে এবং এটার বাংলা নামটাও আরও সুন্দর, নিরাময়ের ঐক্যতান। এবং এটার সার্বিক তত্ত্বাবধানে আসলে মূলত আপনি আছেন, পুরো ভাবনার জায়গাটাই আপনার। এই যে ট্র্যাডিশনাল যেই ইনস্ট্রুমেন্টস, সেগুলো দিয়ে যে একটি এক্সিবিশন করা যায়, এই ভাবনাটা আসলে কিভাবে আপনার মধ্যে কাজ করলো? এই ভাবনাটা এসেছিল 2020 সালের দিকে। আমি একটা বহু পুরনো একটা দোতারা পাই, দোতারা সেতারা বলে ওটাকে শুরুতে। আর স্বরাজের সেট আপ, যন্ত্রটা আলাদা একদম, আগে ওরকম যন্ত্র কখনো দেখিনি, ছোটোখাটো একটা যন্ত্র। জি। তো ওই যন্ত্রটা আমার কাকার কাছে ছিল, ওনার থেকে পাই। খুবই খারাপ অবস্থায় ছিল আর কি, একদম শুধু বডিটা ছিল, কাঠের যে ফ্রেমটা শুধু ছিল। পরে ওটাকে রিস্টোর করি,
প্রায় 2-3 মাস সময় লেগেছিল রিস্টোর করতে। রিস্টোর করার পরে ওটা শেখা শুরু করি। তারপরে আগ্রহ তৈরি হয় যে এই এত দিন পুরনের যে যন্ত্রগুলো, এই পুরনো যন্ত্রগুলো আসলে কোথায়, ওভাবে তো দেখি না, আমি আগেও নিজে দেখিনি ওভাবে। কুষ্টিয়াতে গেলে বা আরও যেখানে যেখানে যেতাম, কলকাতায় বীরভূমে, ইন্ডিয়াতে বীরভূমে, ওখানে যে অনেক যন্ত্র দেখেছিলাম, বা নদিয়াতে, কিন্তু আমাদের এখানের আর যন্ত্র কোথায়। পরে জানতে পারি যে এই যন্ত্রটা ছিল পাওয়া কাঠের, চন্দন পাওয়া বলে আমাদের লোকাল ভাষায়। এই চন্দন পাওয়া কাঠ, তারপরে কাঠের উপরে একটা আগ্রহ তৈরি হলো যে আচ্ছা কি কি কাঠ দিয়ে যন্ত্র তৈরি হতে পারে। আচ্ছা, খোঁজ খবর করি, দেখি বেশিরভাগ যন্ত্র তৈরি হয় কাঁঠাল আর নিম দিয়ে। নিমটা সব থেকে বেশি ভালো, নিম আর কাঁঠাল। তো চন্দন পাওয়া দিয়ে একটা যন্ত্র তৈরি করলো, তাও আবার 130-এর উপরে বয়স, এখনও একদম পুরো সব কিছু ঠিকঠাক। ভেঙে গেছিল ওটা এক সময়, দেশভাগের সময়, সে সময় বলা হয় যে ভেঙে গেছিল যন্ত্রটা। ওটা ইন্ডিয়াতে চলে যায়, আবার বাংলাদেশে আসে। তার মানে কত পুরনো একটা যন্ত্র, জি 130-এর উপরে বয়স। তো এই যন্ত্রটা রিস্টোর করতে করতে আসলে ওটা শিখতে শিখতে এই আগ্রহটা তৈরি হয়। পরে কাঠ জোগাড় করা শুরু করি, যে কি কি কাঠ পাওয়া যায়। আমরা যে গাছ কেটে নিয়ে আসবো সেরকম করিনি, আমরা সবসময় গাছ যারা মিলে বিক্রি করে কাঠের দোকানে, ওখান থেকে আমরা কিনে নিয়ে আসি কাঠ। তারপরে ওই কাঠটা প্রসেস করা, যে কি কি করতে হয় একটা যন্ত্র তৈরির জন্য, কাঠটাকে কিভাবে প্রসেস করতে হয়, এই সমস্ত বিষয় তখন জানাশোনা শুরু করি। মানে এটা নিয়ে তো বলা যেতে পারে যে একরকম গবেষণাই করতে হচ্ছে। গবেষণা বলা যায়। যেমন কাঠ নিয়ে আমি করতাম কি, এই কাঠগুলোর যে খুঁড়লে যে টুকরাগুলো বেরোতো, সেই টুকরাগুলো থেকে আমি আবার ওগুলো আগুনে পোড়ানো, পানিতে ভেজানো, এরকম করে দেখতাম যে আগুনে পোড়ালে এটাকে আমি বলি বার্নিং টেস্ট। এই বার্নিং টেস্টের মাধ্যমে একটা কাঠের অনেক অনেক কিছু প্রকাশ পায়। যেমন ধরেন কোনো কাঠ যদি পোড়ান, তাহলে ওর যে ধোঁয়াটা হবে, সে ধোঁয়াটায় নাক জ্বলে, চোখ জ্বলে। আচ্ছা, কোনো কাঠের এইটা হয় না, নাক চোখ জ্বলে না। আবার কোনো কাঠের খুব সুন্দর একটা সুবাস আসে। আচ্ছা, আবার কোনো কাঠের আসে না সেটা। কোনো কাঠ এই ধোঁয়াটা যেমন পাটখড়ির ধোঁয়া যেরকম হয়, মানে এক একটা কাঠের বৈশিষ্ট্য এক এক রকম, এবং বৈশিষ্ট্য ভেদে সেটার আপনি যে ধরনের টেস্টগুলো করেন সেটার ফলাফল ভিন্ন ভিন্ন রকম হয়। ভিন্ন হয়। তারপর কাঠের শব্দর, আবার এই যন্ত্রটা যে আমি বাজাবো, এটা তো তারের একটা শব্দ হচ্ছে, চামড়ার একটা শব্দ হচ্ছে, কাঠেরও একটা শব্দ হয়। জি, এই শব্দ কোন কাঠের কেমন, কতটা এটা ধরে রাখে, শব্দটাকে ব্যালেন্সটা রাখে। তারপর আরও একটা বিষয় থাকে যেটা হচ্ছে লেন্থ। একটা যন্ত্র কতটা দৈর্ঘ্য হলে, বা সেটার তারের দৈর্ঘ্য কতটা হলে সেই যন্ত্রটার শব্দ কেমন হয়। দেখবেন সেতারের শব্দ একরকম, আবার আমাদের দোতারার শব্দ একরকম। এটা স্বরাজ, এটাকে স্বরাজ বলা হয়। এটার আবার এই যে গভীরতা, এটা কতখানি ডেপথ, ভেতরে কতটা খোঁড়া থাকে, এটার উপরে শব্দের ভিন্নতা আসে। আচ্ছা, কি চামড়া দিয়ে ছাওয়া হচ্ছে সেটার উপরে ভিন্নতা আসে। ইভেন এখানে যে মেটাল থাকে, আমরা এটা মেটাল ব্যবহার করি বা কাঠও ব্যবহার করা হয়, এই মেটালটার উপরেও ভিন্নতা। এই বিষয়গুলো সম্পর্কে আপনি তো নিশ্চয়ই আগে থেকে জানতেন না, কাজ করতে করতে এটা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে, যখন গবেষণা করতে করতে আপনি অনেক কিছু জেনেছেন। অনেক কিছু জানছি এখনো। আপনার হাতেই যেই যন্ত্রটি আছে সেটার নাম মিরাত, আপনি বলছিলেন। এটা বাজিয়ে একটি গান শুনি আপনার কণ্ঠে। আমি এখনো অতটা ভালো বাজাতে জানি না, আর বাজিয়ে গান গাওয়াটা একটু কঠিনই এখনো আমার কাছে, কারণ আমার মূল যন্ত্র হচ্ছে একতারা। আচ্ছা, আমি বহু আগে থেকে একতারা দিয়ে, একতারাটাও আমরা শুনবো, কিন্তু এটা আগে শুনতে চাই। দোতারা দিয়ে শুরু। ভব পাগলার একটা গান গাই, ভব পাগলার নাম শুনেছেন অবশ্যই।
চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা, চঞ্চল মন আমার শোনে না কথা। ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গায়, ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গায়, বিদেশীর শনে দিন কাটায় বৃথা, ঘুরিয়া বেড়ায় ওই আকাশের গায়, চঞ্চল মন আমার শোনে না কথা। সুন্দর। আপনাদের এক্সিবিশনের নামকরণ হচ্ছে নিরাময়ের ঐকতান, এই ধরনের নামকরণটি কেন? এই যে গানটা গাইলাম, এখন এই সময় গান গাওয়ার কথা না, আমার সন্ধ্যার পরে সচরাচর গান গাই। আচ্ছা, তো একটা নিরাময় হলো আমার মধ্যে। যন্ত্রের শব্দটা যখন শুনলাম, এই যে প্রত্যেকটা সাউন্ড অফ হিলিং যেটা বলছি, সাউন্ড অফ হিলিং, মিউজিকের এই ব্যাপারটা আছে, মিউজিক হিল করতে পারে। জি, তো এটা স্ট্রেস রিলিফ করে এই মিউজিকগুলো। আর বিশেষ করে আমাদের যে বাউল গানগুলো বা বাউল ঘরানার যে যন্ত্রগুলো, এই যন্ত্রগুলো যে বাজানোর পদ্ধতি, এগুলো অনেক সায়েন্টিফিক একদম। এগুলো যে গানগুলো অনেক সায়েন্টিফিক। জি, এগুলোতে আপনার সায়েন্স, তারপর আর্টস আর ফিলোসফি তিনটা এক জায়গায় বেন্ড হয়, এক জায়গায় মিলে যায়। এই জায়গা থেকে আসলে কম্বাইন্ড একটা ব্যাপার কাজ করে। একদম কম্বাইন্ড। এর আগে কখনো আপনার বাদ্যযন্ত্র নিয়ে এক্সিবিশন করা হয়েছে না, এবারই প্রথমবারের মতন করছেন? এর আগে এভাবে এই পরিসরে করা হয়নি। আর তখন আমার এতগুলো যন্ত্র ছিল না, বা নিজেদের বানানো বা নিজেদের প্রসেস করা। আর গবেষণার ব্যাপারটাতে এত কিছু জানতাম না। গত বছরে ওটা করার কথা ছিল, কিন্তু তখন আমি নিজে থেকেই করিনি। যে আমি আসলে জানি না এখনো, হ্যাঁ, আমি মানুষকে কি জানাবো। হ্যাঁ হ্যাঁ, মানে মানসিকভাবে একটা প্রস্তুতির ব্যাপার থাকে। হ্যাঁ, কিন্তু এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এর আগে কক্সবাজারে, যেটা কিনা আমার নিজের প্রিপারেশনের জন্য ছিল, যে এরকম কিছু হতে পারে কিনা। এবং সেখানে শুধু এরকম কিছু যন্ত্র রাখা ছিল। আমার এক্সপেরিমেন্টের জায়গাটা ছিল যে ওখান থেকে গ্যালারি থেকে কতজন এসে একটা যন্ত্র নিয়ে বাজাতে চায়। আচ্ছা, কতজন, আমি তখন কক্সবাজারে, মানে এটাও গবেষণার একটা পার্ট, গবেষণার একটা অংশ, যে কতজন এসে একটা যন্ত্র নিয়ে বাজাতে চায়, শিখতে চায়। এই এক্সিবিশনে তাহলে কতগুলো বাদ্যযন্ত্র থাকবে? 50টার মতো থাকবে। সবই আপনার বানানো? না না, সব আমার বানানো। তাহলে সংরক্ষণ করা এরকম দোতারা যন্ত্র যেগুলো, তার যন্ত্র যেগুলো, কয়েকটা যেগুলো আমরা রিস্টোর করেছি, এগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই বানানো। আচ্ছা, এই যে বাদ্যযন্ত্রগুলো প্রদর্শিত হবে, এখন এই বাদ্যযন্ত্রগুলো তো নিশ্চয়ই সবাই বাজাতে পারে না, তাহলে এই যে বাজানোর যে শিক্ষাটা, সেটাও কি আপনারা দিবেন? আমাদের এই এক্সিবিশনের সাথে ওয়ার্কশপ থাকছে, কর্মশালা থাকবে 2 দিন ব্যাপী, যেটা আমরা 3 দিন করতে চেয়েছিলাম, বিভিন্ন কারণে 2 দিন করতে হচ্ছে। সেখানে এই যন্ত্র সম্পর্কে প্রাথমিক যে জ্ঞান, প্রাথমিক ধারণা, সেটা দেওয়া হবে। মানে ওয়ার্কশপটা কোন কোন তারিখে হবে? ওয়ার্কশপটা সম্ভবত 26, 28।
28। আচ্ছা, এই এক্সিবিশনটা তো 25 আগামীকাল তারিখ মানে আর, আজকে হ্যাঁ। থেকে শুরু হচ্ছে আর 29 তারিখ পর্যন্ত চলবে। আগামীকাল আর পরশুদিন। আচ্ছা, আর কি। ওয়ার্কশপটা হবে। জি, আর workshop অন্যান্য আর কি কি কার্যক্রম থাকবে এই পুরো আয়োজন জুড়ে? পুরো আয়োজন জুড়ে শুরুতে তো ইনগুরেশন থাকছে আজকে বিকাল সন্ধ্যা 6টায়। তারপর আজকে গানের আসর থাকবে, একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। আমাদের একদম গ্রামীণ পরিবেশে যেভাবে পালা গান গাওয়া হয় কোনো মাইক ছাড়া, জি, সেভাবে কোনো সাউন্ড সেটআপ থাকবে না, ওখানে পালা গানের আসর হবে, বাহ। আসর বসবে। আলিয়াস ফ্রসেজের যে বকুলতলা, হ্যাঁ, আলিয়াস ফ্রসেজকে সিলেক্ট করার বা ওখানে অ্যাপ্লাই করার পিছনে এটা একটা কারণ ছিল, এই বকুল গাছটা আর ওপাশে নিম গাছ ছিল, মানে যে অ্যাম্বিয়েন্সটা, যে যে এনভায়রনমেন্টটা, ambience-টা, হ্যাঁ ওখানে হলের বাইরের যে জায়গাটুকু আমাদের, ওখানকার ওই অ্যাম্বিয়েন্সটার জন্য আসলে ওই জায়গাটা সিলেক্ট করা, জি, যে আমরা এখানে যদি একটা ইভেন্ট দিয়ে শুরু করতে পারি, একটা এক্সিবিশন দিয়ে শুরু করতে পারি, এরপরে আমরা আরো এক্সিবিশন করব, হয়তো এরপরে আরো বেশ কিছু প্ল্যান আছে। তো ওই পালা গানের আসরটা হবে ওখানে। তারপরে আজকের গানের আসরটা কি প্রতিদিনই থাকছে, মানে যে কদিন এক্সিবিশন চলবে প্রতিদিনই কি গানের আসর থাকবে? গানের আসর আনুষ্ঠানিকভাবে প্রতিদিনই থাকবে না, কিন্তু গান থাকবে এখানে। যন্ত্রগুলো তো বাজানোর জন্য, হ্যাঁ, এবং সবাই ওপেন, যে এই কেউ এসে যন্ত্রগুলো গান কেউ গাইবে। যদি কিনতে চায় সেক্ষেত্রে কি বাজেট কেমন হতে হবে, মানে কত অনেক বেশি দাম হবে কি বাদ্যযন্ত্রগুলোর? এগুলো মানে ব্যক্তিগতভাবে আর কি বলা, এভাবে টিভিতে বলা কি ঠিক হবে কিনা জানি না, তবে এগুলো গবেষণা বলেন। আর একটা বড় অংশ ছিল এটার, যে বাদ্যযন্ত্র মেকার তৈরি করা, যারা বাদ্যযন্ত্র বানাবে, আমাকে সহ, জি, আমি সহ আরো বাকি 3 জন আছেন আমার টিমে। তো শুরুতে আমি আর আমার আজাদুল কাকা, ওনার নাম আজাদুল ইসলাম রাজা, উনি দারুণ গান গান, বিচ্ছেদ গান খুবই ভালো গান, উনি সহ আমরা শুরু করি। নির্মাণের যে প্রক্রিয়া সেটা মূলত আপনারা শেখাতে চান। একটু জানতে চাইবো যে অবকল্প সম্পর্কে, আপনি নিজে এটার প্রতিষ্ঠাতার সদস্য অবকল্পের, অবকল্প আসলে কি কি কাজ করছে, এই সংগঠনের কার্যক্রম কি কি থাকে এটা বললে এইটারও আনসার পেয়ে যাবেন। তো আমি আর কাকা মিলে শুরু করি, তারপর আমাদের সাথে আর একটা ছেলে তুহিন শেখ, তুহিন যুক্ত হয়। সে আগে টিনের ঘরের কাজ করতো, জি জি, তারপরে সে যুক্ত হয় আমাদের সাথে যন্ত্র তৈরিতে। আচ্ছা, তো ও, আমি আর কাকা 3 জন মিলে আমরা নিজেরাও ট্রেন্ড আপ হচ্ছি। তারপর আমাদের সাথে যুক্ত হন আরেকজন বিপুল কাকু, বিপুল সূত্রধর, উনি বংশগতভাবে উনি সুতার বলে ওনার নিজেদেরকে। তো ওনার থেকে আমরা কাঠের কাজ শিখি, যে যেমন ফিনিশিং এর কাজ, ধরেন যে কাঠের কাজ করতে গেলে আপনি যখন একটা বাটালি চালাবেন, তখন কাঠের আঁশ না বুঝলে কোনো কাজই হবে না, হয় নষ্ট হবে, না হলে কিছুই হবে না। মানে টেকনিক্যাল অনেক রকম ব্যাপার থাকে। তো আমরা ওগুলো শিখছি, এই কারণে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করতে অনেক বেশি মেকিং চার্জ পড়ে গেছে, এগুলো আমরা বিক্রি করতে পারবো না ওভাবে। আর আমি এগুলো সব পার্সোনাল ইনস্ট্রুমেন্ট আমার, এগুলো বিক্রি করতে চাই না। কিন্তু কেউ যদি এরকম চান, তাহলে তাকে এর আদলে বা এরকম তার জন্য নতুন করে, তার জন্য যেটা ভালো হবে ওরকম। যেমন ধরেন যে মেয়েরা যারা দোতারা বাজাতে চায়, তারা হয়তো বড় বড় দোতারা নিয়ে বাজাচ্ছে বসে, তো তাদের জন্য যদি তাদের মতো করে, তাদের সাথে মানানসই হবে এরকম করে কোনো একটা মানে মডেল কাস্টমাইজ ডিজাইন করে নিজের মতন করে বানিয়ে নেওয়া যাবে, কিন্তু বানানোর কৌশলটা আগে জানতে হবে। এবং এই কৌশল জানতে অবশ্যই আমরা এটা প্রত্যাশা করি নিরাময়ের ঐকতানে আপনারা অনেক বেশি সাড়া পান, এবং সামনেও এই ধরনের এক্সিবিশন অনেক বেশি হয়, কারণ আমাদের মনটা তো অনেক বেশি অস্থির হয়ে থাকে। অস্থির মনটাকে স্থির করবার জন্য অনেক রকম কৌশল আমরা চিন্তা করি, সেখানে শিল্পচর্চা সব থেকে বেসিক একটা জায়গা। মানুষ আসুক, মানুষ এই ধরনের বাদ্যযন্ত্র বাজাতে শিখুক এবং নিজেকে হিল করতে শিখুক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। একদম শেষে চলে এসেছে, সব শেষে আমরা একতারা দিয়ে ছোট্ট করে একটু শুনতে চাইব। তার খবর কে করে, ও তার খবর কে করে, যে পথে সাঁই চলে ফিরে। সে পথে আছে সদয় বিষম কাল নাগিনীর ভয়, বিষম কাল নাগিনীর ভয়। যদি কেহ আজ ডুবে যায়,
যদি কেহ আজ গুবি যায়, অমনি ওঠেছ মেরে, অমনি ওঠেছ মেরে, যে পথে সাঁই চলে ফেরে। দেখে তারই করুণ রীতি, ওগো সাঁই দরদি, দর্শন দেবে তারে। অধীন লালন বলে, লালন বলে যা করে সাঁই, লালন বলে যা করে সাঁই। থাকতে হয় সে পথ ধরে, থাকতে হয় সে পথ ধরে, যে পথে সাঁই চলে ফেরে। গান হবে, অনেক গান হবে, এখন জমলো না, ঠিক সময়ের স্বল্পতাও বলা যায়। তবে আমাদের গান থাকবে আনুষ্ঠানিকভাবে, পেনোয়া থাকবে ওখানে, কক্সবাজারের একটা দল, উত্তরবঙ্গ থেকে এবং দক্ষিণবঙ্গ থেকে, পুরো সব জায়গা থেকে, মানে পুরো দেশটার একদম উত্তর প্রান্ত আর দক্ষিণ প্রান্ত থেকে দুটা দল থাকবে। ওখানে গান হবে, প্রচুর গান হবে, যন্ত্র থাকবে অনেক, যে কেউ আসতে পারে, যে কেউ এসে যে কোনো যন্ত্র ইচ্ছা বাজাতে পারেন। ওখানে যে সময়গুলো থাকবে দেখতেও পারবেন, শুনতেও পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। আলিয়ান্স ফ্রসেজ একটা দারুণ একটা জায়গা, ওনাদের খুব সুন্দর একটা জায়গা, কিন্তু একটা জায়গার তো একটা প্রোটোকল থাকে প্রত্যেকটা জায়গায়, সেই প্রোটোকলগুলো মেনটেন করে আমাদের চলতে হবে। তার কারণে যে কোনো সময় যে হয়তো আমরা গান বাজনা করতে পারবো না, একটা স্পেসিফিক সময় দেওয়া থাকবে বা অনুষ্ঠান সূচি যেগুলো লিখে দেওয়া থাকবে। হয়তো 3টা থেকে 5টা পর্যন্ত মোটামুটি গান সেরকমভাবে হবে না। ওয়ার্কশপ যেটা কর্মশালা হবে, সেই সময় যারা রেজিস্ট্রেশন করবে বা যারা ওখানে এসে জয়েন করবে, তারা এগুলো সম্পর্কে জানতে পারবে, যন্ত্রগুলো সম্পর্কে। জি অবশ্যই। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের এই প্রদর্শনীর জন্য। অসংখ্য ধন্যবাদ। আসবেন অবশ্যই, আর সবাই দর্শক যারা আছেন তারা সবাই যেন আসেন, এবং গান হবে প্রচুর ইনশাআল্লাহ। অবশ্যই, অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।